আমি তপন অধিকারী। আমার হুগলি জেলা চণ্ডীতলা 2 নম্বর ব্লক, বাক্সা জিপি, খোঁড়াগড় গ্রাম। আমার কৃষিকাজটা আমার বাপ 14 পুরুষের কৃষিকাজ। আমার বাপ ঠাকুরদারা প্রথম দিকে তারা কাজ করত, তারা প্রকৃতিকে সঙ্গে নিয়ে কৃষিকাজ করত, কিন্তু তাদের চিন্তাধারাটা আমার মতো ছেলে যখন আমি কৃষিতে ঢুকলাম, আমি বললাম না, এটা হয়তো ভুল চিন্তাধারা, এইভাবে এগিয়ে যাওয়া যায় না। আমি তখন আমার চিন্তাধারা ডাক্তার স্বামীনাথনের চিন্তাধারাটাকে উপলক্ষ করে এগিয়ে যেতে গেলাম, এগিয়েও গেলাম 8-এর দশক থেকে। তখন 8-এর দশক থেকে এগিয়ে যেতে যেতে ঠিক 12 থেকে 14 বছর পর আমি বুঝতে পারলাম যে এটা মনে হচ্ছে আমার এই এগিয়ে যাওয়ার পথটা ঠিক নয়। কারণ আমি দেখলাম প্রথম দিকে ফলনটা বাড়ছে, তারপর থেকে কিন্তু ফলন কমছে। আমার বাপ ঠাকুরদারা যেভাবে দেশীয় প্রজাতির চাষগুলো করতো, আমি সেইগুলোকে এড়িয়ে নিয়ে গিয়ে আমি উন্নত জাত আনতে গিয়ে রাসায়নিক সার, রাসায়নিক বীজ প্রয়োগ করতে 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 পিছন দিকে পিঠ চলে যাচ্ছে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। কিন্তু আগেকার দিনে বাপ ঠাকুরদারা চাষ করেছে, এই থেকেই আমাদের খাইয়েছে পড়িয়েছে, তারা কিন্তু জমি জায়গা বিক্রি করার কথা চিন্তা ভাবনা করেনি। কিন্তু আমার চিন্তাধারায় দেখা গেল যে কৃষির খরচ যখন এত বাড়ছে দিনের পর দিন, প্রথম দিকে সার কম দিতে হচ্ছিল, যত দিন যাচ্ছে তত রাসায়নিক সারের চাহিদা আরও মাটি চাইছে, দিতে হবে। আমি এই কারণগুলো চিন্তা ভাবনা করতে করতে দেখলাম যে এটা তো ভুল পথ হয়ে যাচ্ছে, তাহলে আমার এতে খরচ বাড়ছে, লোকসান হচ্ছে, ফলন কমছে, এর উপায়। তখন আমি দেখলাম যে পুরানো দিনের যে চিন্তা ভাবনা ছিল সেটাই সঠিক। তা এই পথটা আমাকে দেখালেন। আমি একটা কৃষি প্রশিক্ষণে গিয়েছিলাম কল্যাণী এটিসিতে, ডক্টর অনুপম পাল, যিনি এই দেশীয় ধান এবং পরিবেশকে সঙ্গে নিয়ে কাজ করেন। ওনার সাথে ওনার একটা প্রশিক্ষণে যখন অংশগ্রহণ করলাম, উনি যখন দেশীয় ধানগুলো নিয়ে বলতে থাকলেন, তখন আমার মাথায় তখন নাড়া দিল যে আমার বাপ ঠাকুরদারা এই ধানের চাষই তো করতো, তখন তো তারা রাসায়নিক সার, রাসায়নিক বীজ দেয়নি, ফলনটা একই জায়গায় থাকতো, ফলন কমতো না। তখন উনি যখন আমাকে এই দিশাটা দেখালেন, আমি তখন 2008 সাল থেকে এই পথ অবলম্বন করলাম। অতএব পরিবেশকে সঙ্গে নিয়ে চলতে হবে। পরিবেশ যে জিনিসগুলো আমাদের দিয়েছে, পরিবেশকে সেইগুলোকে দেখতে হবে। এই যে বন জঙ্গলে আমরা এত গাছপালা দেখছি, তাদের কে লালন পালন করছে? তারা তো দিব্যি ফলন দিয়ে যাচ্ছে, তাদের তো কোনো রোগ ব্যাধি হচ্ছে না। তা আমরা যদি সেইটাকে লক্ষ্য করি, পরিবেশ বিজ্ঞানী যারা আছে, যারা বিজ্ঞানী, যারা রাসায়নিক বিজ্ঞানীদেরকে আমি বলবো যে আপনাদের বিজ্ঞান আমাদের কৃষির উন্নয়ন ঘটিয়ে দিয়েছে, কিন্তু কৃষকের তো উন্নয়ন ঘটাতে পারেননি। আজ কৃষক আত্মহত্যা করছে কেন? আপনাদের উন্নয়নে, আপনাদের বিজ্ঞানের যে চ্যাপ্টা, আপনারা যে কৃষির উন্নয়ন ঘটিয়ে গেছেন, কিন্তু কৃষকের উন্নয়ন কেন ঘটালেন না? কৃষক কেন আত্মহত্যা করলো? আপনাদের ভাবার বিষয় ছিল। কিন্তু আমি ভাবি, যদি আমরা প্রকৃতির যে দান, সেই দানটাকে যদি আমরা গ্রহণ করি, প্রকৃতির যে সৃষ্টি করা বীজ, যে ধান বীজ বলুন, আমি যে 36টা প্রকৃতির দান, 36টাকে টিকিয়ে রেখেছি, আমার পক্ষে যতটা সম্ভব আমি রেখেছি। আমি চাই আরও এই প্রকৃতির দানটাকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। কারণ সেখানে আমার রাসায়নিক সার লাগছে না, রাসায়নিক বীজ লাগছে না, সেখানে কোনো রকম আগাছা নিয়ন্ত্রণ করার মনে হচ্ছে না। আমি আগাছাকে সঙ্গে নিয়ে কাজ করছি, কারণ আমরা জানি না কোন আগাছা আমাদের উপকার করছে। প্রকৃতি তো দিয়ে রেখেছে, তার তো নিশ্চয়ই যেই ঘাসকে, কোন ঘাস আমাদের উপকার করে, এখনও সেটা নিয়ে তো বিজ্ঞান চিন্তাভাবনা কত করেছে কেউ, যে কে আমাকে মাটির উপকার করার জন্য এত ঘাসের সৃষ্টি করেছে। কেউ হয়তো বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে সরবরাহ করছে, কেউ যে আগাছা দিয়ে রেখেছে মাটির যে উষ্ণায়নটাকে, মাটির তাপমাত্রাটাকে বজায় রাখার জন্য এত আগাছার সৃষ্টি করেছে, ভূমি ক্ষয় রোধ করার জন্য যে আগাছার সৃষ্টি করেছে। আমাকে এগুলোকে নিয়ে তো ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে
বিজ্ঞানীদের সেইখানে আমি অনুরোধ করব যে আপনারা এইগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, যে মানব জাতিকে টিকিয়ে রাখতে, এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে, এই পৃথিবীটাকে সুন্দর রাখতে, অতএব পরিবেশ নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। তাই আমার সেই চিন্তাধারা থেকে আমার একার পক্ষে যতটা সম্ভব, আজ বলছেন যে আমরা যে ভাত খাচ্ছি সেই ভাতে কোনো পুষ্টিগুণ নেই, বিজ্ঞানীরা নাকি এখন আবিষ্কার করতে চলেছেন যে এ থেকে জেড পর্যন্ত ভিটামিন ধানের মধ্যে দিতে হবে, জিন ঢুকিয়ে থেকে এ থেকে জেড পর্যন্ত ভিটামিন ওই ধানে দিতে হবে। কেন? প্রকৃতি তো দিয়ে রেখেছে আমাদের ঘরে কবিরাজ চাল, তার নামটা কি এমনি এমনি দেওয়া হয়েছে? সেই চালের ভাত খেলে কত রুগীকে চাঙ্গা করে দেওয়া যায়। কালা ভাত, যেটা ক্যান্সার নিয়ে ভাবছেন, এই চাল যদি আমরা ভাত খাই, এর পুষ্টিগুণ আছে, ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। হয়তো সেটা গবেষণার মধ্যে, আমরা চাই সেটা সুগন্ধি, সেটা সুস্বাদু, তার মধ্যে পুষ্টিগুণ আছে। উন্নত জাত অনেক বার করেছে, হাইলিং অনেক বার করছে, হাইব্রিড বার করছে, তার মধ্যে এই খাদ্যগুণগুলো আছে। আমি জোর দিয়ে বলতে পারি যে আমাদের কেরালা সুন্দরী ধান, যার ফলন 20 থেকে 22 মণ বিঘা প্রতি, সেই ধানের যা পুষ্টিগুণ আছে, সেই খড়ের যে পুষ্টিগুণ আছে, উন্নত যে জাত, যেটা শতাব্দী বলছেন, মিনিকিট বলছেন, আপনারা গবেষণা করতে বলুন বিজ্ঞানীদের ঘরে, সেই চালের মধ্যে কোনো কিছু গুণাগুণ আছে কি না, সেই খড়ের মধ্যে কোনো গুণাগুণ আছে কি না, এগুলো নিয়ে ভাবতে হবে। যে এইগুলো নিয়ে যদি আমরা ভাবতে শুরু করি যে এই আমাদের দরকার নেই, প্রকৃতি যে দেশীয় জাতগুলো দিয়েছে, তখনকার দিনের মানুষ কিছুই খাবার ছিল না, নুন ভাত দিয়ে ডিশ ভর্তি ভাত খেয়ে নিত, ফ্যানে ভাত খেত। তখনকার দিনে ফ্যানের স্বাদ কত ছিল। এখন যে সব চাল, সেই চালে কিছু আছে? কিছুই নেই, তার পুষ্টিগুণ নেই। রোগ পোকা, পোকা তো অনেক রকম আছে। কোন পোকা আমাদের উপকার করে, কোন পোকা ক্ষতি করে, সেগুলো তো জানার আছে। শত্রুরা সবসময় লুকিয়ে থাকে। আমরা যেই বর্তমান যে কৃষি বিষগুলো ব্যবহার করি, সেগুলো যে আমরা জানি যারা শত্রু, তারা তো লুকিয়ে থাকে, তাদের তো মারা যায় না। সেই বিষ আমরা ব্যবহার করতে গিয়ে দেখছি যে আমরা বন্ধু, যেসব বন্ধু পোকা, তাদের ঘরে আমরা মেরে ফেলছি। আর মেরে ফেলার ফলে কি হচ্ছে, যেই ক্ষতিকারক শত্রু যারা, তারা অবাধে পরিচালনা করছে। এই বন্ধু পোকাগুলো শত্রু পোকাদের ধরে ধরে খায়। এইখানটা একটু বিজ্ঞান দেওয়ার দরকার ছিল, যে এই শত্রু পোকাগুলোকে এই উপকারী বন্ধু পোকারা খায়। তাই উপকারী বন্ধু পোকাকে আমরা বিষ প্রয়োগ করে মেরে দিচ্ছি, তাহলে শত্রুদের অবাধে চলাফেরা করার সুযোগ করে দিলাম। সেখানে দেখা যাচ্ছে যে আর কোনো বিষ এইভাবে দিতে 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 আর কোনো বিষ কাজ করছে না। তারা তাদের ক্ষমতা বাড়িয়ে তারা সংখ্যায় বাড়াচ্ছে, আর আমাদের বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। যার জন্যই এখনকার কোনো বিষ আমরা যদি কৃষিকাজে ব্যবহার করি, সেই বিষ আর কাজে লাগছে না। তাই এবার এই রকম এই মাটিতে রাসায়নিক সার আর রাসায়নিক বিষ প্রয়োগ করে যেমন মাটিটাকে আমরা বন্ধ করে দিয়েছি। মাটির মধ্যে প্রচুর অণুজীব আছে, উপকারী অণুজীব, তাদের করে আমরা দিনের পর দিন খতম করছি রাসায়নিক সার, রাসায়নিক বিষ প্রয়োগ করে। তাহলে সেখানে মাটি বন্ধ হবে, পাঞ্জাব হরিয়ানার মতো মাটি পাথর হবে। তা এই মাটিটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের প্রাকৃতিক চাষ, জৈব চাষকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। বর্তমানে 36টা দেশীয় প্রজাতি আছে আমার কাছে দুধেশ্বর আছে। আমার কাছে দুধেশ্বরের দুটো জাত, লাল আছে এবং সাদা আছে, লাল দুধেশ্বর, সাদা দুধেশ্বর। চামরমণি আছে আমার কাছে। খিচুড়ি খাওয়ার চাল, এই যে প্রকৃতির কি দান দেখুন। মানুষের যদি খিচুড়ি খেতে ইচ্ছে যায়, খিচুড়ির জন্য বাঁশফুল আছে, সুগন্ধি বাঁশফুল, খিচুড়ির চাল। মুড়ি খাওয়ার জন্য আছে মরিচ চাল। এই যে প্রকৃতির দান, যাতে মুড়ি সুন্দর হবে, মরিচ চাল। মুড়ির আপনার পায়েস খাওয়ার জন্য গোবিন্দভোগ আছে, রাঁধুনি পাগল আছে, রাধা তিলক আছে। যেমন ধরুন কালোনুনিয়া, ভগবান বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিল এই কালোনুনিয়া চালের পায়েস খেয়ে। তা দেখুন এই প্রকৃতি কবে দিয়ে গেছে এই দানটা। এই ধরনের ধরুন কেরালা সুন্দরী, যারা উচ্চ ফলনশীল নিয়ে চিন্তা ভাবনা করে, কেরালা সুন্দরী আছে, বহুরূপী আছে, রাবণ শাল আছে, এদের ফলন ভালো, 18-20 মণ করে, একটু মোটা চাল। যারা সরু চাল খাবেন, দুধেশ্বর খাবেন, এবং চমৎকার আছে। এই ধরনের যেমন কবিরাজ শাল, খুব ভালো ধান, কবিরাজ শাল খাবেন। এই ধরনের আমার কাছে 36টা জাত আছে।
36টা দেশীয় জাত, যাদের ফলন কম নয়, ভালো ফলন আছে, যে যেমনভাবে করতে পারবে এবং সুস্বাদু, সবকটাই সুস্বাদু। তাই আমি চাই এগুলো, অনেক চাষিরা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমার এখানে এলাকায় করছে এবং বিভিন্ন জেলায় যাচ্ছে, বিভিন্ন রাজ্যে আমি পাঠাচ্ছি বীজ, যে এইটা ছড়িয়ে যাক চাষির মধ্যে, যে আমাদের চিন্তাধারা মাটির বন্ধ্যাত্ব কাটানো, পরিবেশটাকে, মাটিটাকে সজীব রাখা এবং মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা এই দেশীয় জাতগুলো রেখেছি। এবং সুস্বাদু খাবার, কিন্তু এখানে নুন দিয়েই ভাত খাওয়া যাবে। এখনও যদি আমরা মনে করি যে আমরা কলমা ধানের চালের ভাত খাবো, ঝিঙে শাল ভাত খাবো, রঘু শাল, ঝিঙে শাল, সীতা শাল, এসব যে আছে আমাদের কাছে, এগুলো তো প্রকৃতি দিয়ে রেখেছে, সেসব খুব সুস্বাদু, সেগুলো খুব মিষ্টি ভাত এবং স্বাদ খুব ভালো, ফ্যান খেয়ে নেওয়া যাবে। আমরা তো খেতাম আগে এইসব চালের ফ্যানে ভাত, এগুলো আমার কাছে আছে। কেউ যদি আগ্রহী হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা এই সব দেশীয় জাতগুলো ছড়িয়ে দেবো। আপনারা নিষ্ঠার সাথে করবেন, ভালোবেসে চাষ করবেন। তার জন্যই পরিবেশ বান্ধব চাষ, প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমার চিন্তাধারা, যে আমরা এই চাষ করব, আমরা কারো কাছে দেনা করব না, আমরা এইভাবে এগিয়ে যাব। কোনো কারো কাছে রাসায়নিক সার কিনবো না, রাসায়নিক বীজ কিনবো না, কারো কাছে বীজ কিনবো না। আমাদের যে বীজ যুগ যুগ যেদিন থেকে বীজ সৃষ্টি হয়েছে, যেদিন থেকে এই ধানের জাত প্রকৃতি দিয়েছে, সেই দিন থেকে প্রকৃতি যেদিন শেষ হবে সেদিন এই জাত শেষ হবে। অতএব আমার চিন্তাধারা যেটা, আমার মনে হয় যে আমরা যদি এই দেশীয় জাতগুলোকে, যেগুলো উচ্চ ফলনশীল আছে, সেগুলোকেও যদি আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারি চাষিদের মধ্যে, সেখানে কোনো রাসায়নিক সার লাগবে না, বীজ লাগবে না, আগাছা নিয়ে তো চিন্তা ভাবনা করতে হবে না। আমরা যদি এই জাতগুলোকে আমরা যদি চাষ করি, আমরা মনে করি যে ভারতবর্ষের মানুষকে রাসায়নিক সার, রাসায়নিক বীজ ছাড়া উৎকৃষ্ট পুষ্টি গুণসম্পন্ন খাবার সকলের মুখে তুলে দেওয়া যাবে।